নমস্কার, গল্পের কোলাহলের ১০৮ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আমার শরীর বলো বা তোমাদের শরীর বলো, সকলের শরীরেই আত্মা থাকে। তবে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে আমাদের শরীরে আত্মা থাকা সত্ত্বেও বাইরের কোনো অতৃপ্ত আত্মা প্রবেশ করে। সেরকমই আজকের একটি ঘটনা থাকতে চলেছে। তবে আজকের ঘটনাটি কে পাঠিয়েছে বা কোথা থেকে পাঠিয়েছে সেটা উল্লেখ করতে বারণ করেছে। তোমরাও শ্রোতা বন্ধুরা এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের লিখে পাঠাতে পারো আমাদের জিমেল আইডি golperkolahol@gmail.com-এ, অথবা আমাদের গল্পের কোলাহলের ফেসবুক পেজ ইনবক্সে। নিচে ডেসক্রিপশনে সকল লিঙ্ক দেওয়া থাকবে। আর আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। আর নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। আজকের ঘটনাটি উনি যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমাদের জিমেল আইডিতে, সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন থাকছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অয়ন, আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো। গল্পের কোলাহলের প্রায় সব ঘটনাই আমি শুনেছি, তবে কোনোদিনও কিছু পাঠানো হয়ে ওঠেনি। তাই আজকে এই ঘটনাটি আমি পাঠাচ্ছি। আমার নাম এবং আমার বাড়ির জায়গার নাম উল্লেখ করছি না, কারণ এই ঘটনাটা আমার শ্বশুর বাড়ির লোকজন ছাড়া আর কেউই জানে না। ঘটনাটি ঘটেছিল আমার বরের সাথে। আমার তখন বিয়ে হয়েছিল 2 বছর মতো। তখনও আমাদের সন্তান হয়নি। শ্বশুর বাড়িতে ছিল আমার বর আর শ্বশুর শাশুড়ি। আমার বর একটি ফ্যাক্টরির সেফটি অফিসার হিসেবে কাজ করত তখন। তার কাজের জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টার মতো পথ। তখন সময়টা শীতকাল। আমার বরের সেদিন কাজ শেষ হতে হতে বেশ অনেকটাই রাত হয়ে যায়। যখন ফ্যাক্টরি থেকে বেরোয় তখন রাস্তা প্রায় পুরোই শুনশান। সচরাচর আমার বর ফ্যাক্টরিতে যাতায়াত করত বাস আর ট্র্যাক্টরে করে। সেদিন অনেকটা রাত হয়ে যাওয়াতে কিছুই পাচ্ছিল না। তাই ফ্যাক্টরির যিনি মালিক ছিলেন তিনি বলেছিলেন গাড়ি করে বেশ কিছুটা পথ এগিয়ে দেবে। আমার বর সেটায় রাজি হয়ে যায়। রাত 9:30 নাগাদ ওরা অফিস থেকে বেরোয়। বাড়ি থেকে বেশ কিছুটা আগে হাই রোডের ধারে আমার বর নেমে যায় গাড়ি থেকে। মালিককে বলে বাকি পথটুকু হেঁটেই চলে যাবে। তারপর মালিক গাড়ি নিয়ে চলে যায়। তখন ঘড়িতে আমার বর দেখে 11:40 মতো বাজে। আমার বর হাই রোড থেকে নেমে বাড়ির রাস্তার পথ ধরে হাঁটতে শুরু করে। ও সেই গাড়িতে ওঠা থেকে অনেকক্ষণ টয়লেট চেপে রেখেছিল। এবার যখন ফাঁকা রাস্তার একটা অন্ধকার দেখতে পায় সেখানেই টয়লেট করে দেয়। তারপর আমার সাথে ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরে আসে। যখন আমি ঘরের দরজাটা খুলি, আমার বর ঘরে ঢোকে সব কিছুই স্বাভাবিক ছিল, তবে ওর চোখগুলো খুব লাল হয়েছিল। আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ গো, তোমার কি ঠান্ডা লাগলো নাকি চোখগুলো অত লাল? আমার বর বলে, হ্যাঁ বাইরে ভালোই ঠান্ডা, হয়তো ঠান্ডাই লেগেছে তাই চোখ ওরকম লাল। তারপর আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। আমার অনেক সকাল সকাল ওঠার অভ্যাস। উঠে আমি আগে সব ঘরের কাজ সেরে আমার বরকে ডাকতে যাই। তবে ডাকতে গিয়ে দেখি ওর গায়ে ভীষণ জ্বর, চোখ খুলতেই পারছে না। আমি জিজ্ঞাসা করি, এরকম জ্বর নিয়ে তো অফিস যেতে পারবে না। আমার বর কোনো সাড়া দেয় না। বুঝতে পারি সেদিন কাজেও যাবে না। তারপর আমি চান করতে চলে যাই। চান করে এসে তখনও দেখি আমার বর খাটের ওপর শুয়ে আছে। আমি তারপর ওপরের ঠাকুর ঘরে যাই পুজো করতে। পুজো করে যখন শাঁখ বাজাই, প্রথমবার বাজানোর সাথে সাথে আমার কানে আসে নিচের তলা থেকে কেউ যেন খুব জোরে চেঁচিয়ে উঠছে। দ্বিতীয়বার বাজানোর সময় আমি শুনতে পাই নিচে কিছু পড়ার শব্দ। তারপর কেউ যেন প্রায় ছুটে ওপর দিকে আসছে।
3 নাম্বার বার বাজানোর সাথে সাথে ঠাকুর ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় আমার বর। আমাকে বলে, তোকে শাঁখ বাজাতে বারণ করছি তো, বাজাস না, আমার তো কষ্ট হচ্ছে। আমার বরের এরকম হাবভাব আমি কোনোদিনও দেখিনি। ঠাকুর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে জোরে জোরে চেঁচাচ্ছে। আমি বলি, না আর বাজাবো না। কিন্তু শাঁখের আওয়াজে কি হলো তোমার? আমাকে বলে, আমার কষ্ট হয় শাঁখের আওয়াজে, তুই আরো কষ্ট দিচ্ছিস। আমাকে আমার বর কোনো দিনও তুইতকারি করে না। সেদিনের ওই ব্যাপারটার পর আমার মনে একটু সন্দেহ জাগে। পরে আমি আমার শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে এই ব্যাপারটা বলছিলাম। হঠাৎ আমার বর চলে আসে ওই ঘরে, বলে সে পুরোই সুস্থ, অফিস যাবে। আমি গায়ে হাত দিয়ে দেখি সত্যি জ্বরটা নেই। তারপর ও তৈরি হয়ে অফিস চলে যায়। প্রতিদিন দুপুরবেলায় ও আমাকে একবার করে ফোন করত, কিন্তু সেদিন কোনো ফোন এলো না। আমি ওকে ফোন করলাম, ফোনটা বেজে বেজে কেটে গেল। অনেকবার ফোন করি, তারপর যখন ধরে না ভাবি হয়তো কাজে ব্যস্ত। সন্ধ্যের পরে কাজের জায়গা থেকে একজন লোক ফোন করে বাড়িতে, বলে আমার বর নাকি সেদিন ফ্যাক্টরিতেই যায়নি। কেন যায়নি সেটা জানার জন্যই সে ফোন করেছে। আমি তো এটা শুনেই অবাক হয়ে যাই। ফ্যাক্টরিতে যায়নি, তাহলে সকাল থেকে কোথায় বেরিয়ে গেছে? রাত নেমে আসে, তখনও ফেরে না আমার বর বাড়িতে। সবাই তখন চিন্তায় পড়ে যায়। ফোন সুইচ অফ বলতে শুরু করেছে। তখন সবাই না খেয়ে অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ আসে। আমি ভাবি হয়তো বিড়াল টেরাল ঢুকেছে, তাই দেখতে যাই। সেখানে গিয়ে দেখি রান্নাঘরের জানলার গ্রিলটা বেঁকানো, আর সেখান দিয়ে কিরকম অদ্ভুতভাবে আমার বর ভেতরে ঢুকছে। আমি জিজ্ঞাসা করি, এ কি, তুমি জানলা দিয়ে ঢুকছো কেন? আমার বর কেমন একটা অদ্ভুতভাবে আওয়াজ করে বলে, তোকে খাবো বলে। সর্বশক্তি দিয়ে ও ঢুকে আসছিল জানলা দিয়ে। আমি চেঁচিয়ে উঠতেই সাথে সাথে আমার শ্বশুর শাশুড়ি ছুটে আসে, দেখে আমি রান্নাঘরে বসে আছি, ভয় কাঁপছি। আমি জানলার গ্রিলটা দেখিয়ে বলি, ওই গ্রিল বেঁকিয়ে ও রান্নাঘরে ঢুকছিল আর বলছিল আমাকে খাবে। যদিও আমার শ্বশুর শাশুড়ি আর আমি তখন আর ওকে দেখতে পাই না, তবে বেঁকানো গ্রিলগুলো সবাই দেখেছিল। সেদিন সারা রাত ও বাড়ি ফেরে না, কেউ ঘুমোই না আমরা চিন্তায়। সকালবেলা শ্বশুর পুলিশে খবর দেবে বলে তাড়াতাড়ি বেরোতে যাবে, এমন সময় আমাদের বাড়ির ছাদের দরজায় দুমদাম আওয়াজ হয়। সবাই ওপরে গিয়ে ছাদের দরজা খুলে দেখি আমার বর দাঁড়িয়ে আছে। জামা কাপড় খুব ময়লা, গা দিয়ে কেমন একটা আঁশটানি গন্ধ ছাড়ছে, চোখগুলো কেমন যেন ঘোলাটে মতো। আমাদের দেখেই দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমরা তিনজনে কোনো রকমে ধরে ওকে নিচে নিয়ে আনি। আমার শ্বশুর আবার ছাদে যায়। কিছুক্ষণ বাদেই আমাদের দুজনকে ডাকে, মানে আমাকে আর আমার শাশুড়িকে। আমি আর শাশুড়ি মা ছাদে যেতেই শ্বশুর দেখায় ছাদের এক কোণায় পড়ে আছে পায়রার অনেক পালক, তার সাথে অনেক জায়গায় ছিটিয়ে আছে রক্ত। কিছুটা দূরে অনেকগুলো মাছের আঁশ আর কাঁটাও পড়ে আছে। আমার শাশুড়ি মা সেগুলো দেখেই বুঝতে পারে তার ছেলের ভেতরে কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে। আমি আর শ্বশুরমশাইও সেটাই আন্দাজ করছিলাম। আমরা নিচে আসি, দেখি যেখানে ওকে শুইয়ে রেখে আমরা উপরে গেছিলাম সেখানে ও নেই। রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ আসে, আমরা দৌড়ে সেখানে যাই। তারপর সচক্ষে আমরা যে দৃশ্য দেখেছিলাম সেটা বলে বোঝানো সম্ভব নয়। রান্নাঘরে মাঝে মধ্যেই বিড়াল ঢুকত। আমার বর সেই বিড়ালটাকে মেরে তার মুন্ডুটাকে আলাদা করেছে, আর শরীর থেকে চামড়াটা ছাড়িয়ে মুখ গুঁজে মাংস খাচ্ছে। আমাদের দেখে মুখটা তুলে একবার তাকায়। আমি কেঁদে ফেলি সেই দৃশ্য দেখে। আমার বরের মুখটা পুরো রক্তে ভর্তি,
আর দাঁতের ফাঁক দিয়ে ঝুলছে ওই বিড়ালের কাঁচা মাংস। আমার শ্বশুর তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেয় রান্নাঘরের। তারপর আমাদের বলে এক্ষুনি কোনো ওঝা বা তান্ত্রিককে আনতে হবে, না হলে বড় বিপদ হয়ে যাবে। এই বলে উনি বেরিয়ে যান। আমি আর শাশুড়ি মা রান্নাঘরের বাইরে বসে শুনতে পাচ্ছিলাম ভেতর থেকে অনেক রকম আওয়াজ আসছে। মাঝে মাঝে গর্জনের আওয়াজ, আবার মাঝে মাঝে গোঙানির মতো শব্দ। বেশ কিছুক্ষণ বাদে আমার শ্বশুরমশাই বাড়ি ফিরে আসে একজন লোককে সাথে নিয়ে। ওই লোকটি একজন ওঝা। তারপর ওনাকে আমরা নিয়ে যাই রান্নাঘরের দরজার সামনে। কিছুক্ষণ উনি কান পেতে শোনেন ভেতরের ওই আওয়াজ। তারপর বেশ জোর গলায় চেঁচিয়ে উঠে জিজ্ঞাসা করে, তুই কে? কেন ওর শরীরে এসেছিস? সঙ্গে সঙ্গে ভেতরের সব আওয়াজ শান্ত হয়ে যায়। তারপর কিছুক্ষণ বাদে ভেতর থেকে গোঙানির মতন আওয়াজে আমার বর বলে ওঠে, আমি মরার পরে ওই গাছে বসেছিলাম, আর এই ছোঁড়া আমার থাকার জায়গায় প্রস্রাব করেছে, তাই আমি এর শরীরে ঢুকেছি। ওঝামশাই জিজ্ঞাসা করে, কোথায় মরেছিস তুই? আর কোনো সাড়া শব্দ আসে না ভেতর থেকে। অনেকবার জিজ্ঞাসা করার পরেও যখন সব নিস্তব্ধ থাকে, তারপর ওই দরজাটা আস্তে করে ফাঁক করে ওঝামশাই ঢোকে ভেতরে। পেছনে আমরা সবাই ঢুকি। দেখি পুরো রান্নাঘর ফাঁকা। মেঝেতে শুধু ওই মৃত বিড়ালের ছাল চামড়া আর রক্তে ভর্তি। আমরা সবাই তাকাই রান্নাঘরের জানলার ওই বেঁকানো গ্রিলটার দিকে। ওঝামশাইকে কিছু বলতে হয় না, সে নিজেই বলে ওই জানলা দিয়েই ও বেরিয়ে গেছে। তারপর ওই ওঝা আমাদের বলে, যে আত্মা ধরেছে আমার বরকে তার মৃত্যু কিছুদিন আগেই হয়েছে। সে কে এবং কোথায় কিভাবে তার মৃত্যু হয়েছে না জানা গেলে আমার বরকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আমিও ঠিকঠাক জানতাম না কোন জায়গায় আমার বর টয়লেট করেছিল, তবে আমি রাস্তাটা জানতাম। এরপর আমরা সেই রাস্তায় যাই। সেখানে গিয়ে আশেপাশের লোকজন আর দোকান থেকে আমরা জানতে পারি কিছুদিন আগেই একটি মেয়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে ওই হাইরোডের ঠিক পাশেই। আমরা খোঁজ নিয়ে তাদের বাড়িটাও জানতে পারি। সেখানে গিয়ে দেখি খুব গরিব একটি পরিবার। মেয়েকে হারানোর শোকে বাবা মা দুজনেই ভেঙে পড়েছে। ওঝামশাই তারপর একটা অদ্ভুত প্রশ্ন করে ওনাদের। জিজ্ঞাসা করে ওনার মেয়ের শ্রাদ্ধের কাজ করা হয়েছে কি হয়নি। ওনারা বলে সেরকম ভালো করে করা হয়নি, কারণ খুবই দারিদ্র্যের মধ্যে ওদের দিন কাটে। তখন ওই ওঝামশাই বলেন তাড়াতাড়ি ভালো করে শ্রাদ্ধর কাজ সম্পূর্ণ করতে হবে, তারপর হয়তো আমার বর বাড়ি ফিরবে, কিন্তু সে সুস্থ হবে না। এরপর সেই দিন দুপুরবেলার মধ্যেই ওই মেয়েটির শ্রাদ্ধের ক্রিয়া আমরা সম্পূর্ণ করি। অদ্ভুত ব্যাপার হয়, আমরা বাড়ি ফিরে দেখি আমার বর বাড়িতে রয়েছে। আচরণ একদমই স্বাভাবিক। আমাদের দেখে অনেক প্রশ্ন করে। বুঝতে পারি ওর সেদিন রাতে ওই বাড়ি ফেরার পর থেকে কিছুই সেরকম মনে নেই। এরপর রাতের দিকে ওঝামশাই বলে যায় আমার বর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, ওর ভেতরে এখনও ওই মেয়েটির আত্মার প্রভাব রয়েছে। কোনো আত্মা একবার কারোর শরীরে প্রবেশ করলে তাকে ছাড়ানো অনেক মুশকিল। আমাদের বলে সেই রাত্রিরে আমার বরের আচরণে লক্ষ্য রাখতে। তারপর উনি চলে যায়। শোয়ার আগে অবধি সব কিছু ঠিকই ছিল। আলো নিভিয়ে শোয়ার কিছুক্ষণ বাদেই দেখলাম আমার বর ঘর থেকে উঠে বাইরে বেরিয়ে গেল অন্ধকারের মধ্যে। অনেকক্ষণ হয়ে যায় ও ঘরে আসে না। আমার মনে একটা চাপা ভয় চেপে বসে। আমি ডাকি ওর নাম ধরে, কোনো সাড়া আসে না। তারপর আমি উঠে দরজাটা খুলে বেরোতে যাব, দেখি ঘরের দরজা তো ভেতর থেকেই বন্ধ। মানে ও বাইরেই বেরোয়নি, এই ঘরের মধ্যেই রয়েছে। সাথে সাথে একটা গোঙানির আওয়াজ পাই ঠিক আমার মাথার ওপরে।
আমি মুখটা তুলে দেখি আমার বর দরজার ওপরের দেওয়ালটায় কেমন ব্যাঁকাভাবে ঝুলছে। ওর শরীরের হাড় ভাঙার শব্দ আমি স্পষ্ট শুনতে পাই। আমি জোরে চেঁচিয়ে তাড়াতাড়ি ঘরের সব আলোগুলো জ্বেলে দিই। ওপরের দেওয়াল থেকে ও ছিটকে মেঝেতে পড়ে। আমি ভয় ভয় কাছে গিয়ে দেখি অজ্ঞান হয়ে গেছে। আমি শ্বশুর শাশুড়িকে ডেকে এনে দেখাই, তারপর সব বলি। ওরা বলে ঘরের আলোটা জ্বেলে রাখতে হবে। ওরাও থাকে প্রায় সারা রাতই ওই ঘরে। আমরা কেউই ঘুমোই না। ভোরের আলো ফোটার আগে আমার বরের জ্ঞান ফেরে। ওর কিছুই মনে ছিল না। পরের দিন সকালে আবার ওই ওঝা আসতেই আমরা সবটা বলি। উনি তখন বলেন, জানতে হবে আমার বরের শরীরে থাকা ওই মৃত মেয়েটির আত্মা কি চায়। তারপর ওই ওঝা আমার বরকে সামনে বসিয়ে এক গ্লাস জল খেতে বলে। সেই জলটা খেতেই আমার বর কেমন একটা করতে থাকে। তখন ওঝা জিজ্ঞাসা করে, তুই কি চাস? কি পেলে তুই ওকে ছাড়বি? তখন আমার বর কেমন একটা মেয়েলি গলায় বলে, আমার চাই একটা লাল রঙের বেনারসি আর 4 গাছা চুড়ি। ওঝা বলে, তোর গাছের গোড়ায় আজকে রাতের মধ্যে এগুলো রেখে আসা হবে, তুই ওকে ছেড়ে দে। আমার বর সাথে সাথে স্বাভাবিক হয়ে যায়। সেদিন রাতের মধ্যেই আমার বর, আমি আর ওই ওঝামশাই একটা লাল বেনারসি আর 4 গাছা চুড়ি রেখে এসেছিলাম ওই গাছের তলায়। তারপর থেকে আজ অবধি আর কখনো আমার বরের সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। তবে আমার সাথে একটি ঘটনা ঘটেছিল, সেটা না হয় তোমাকে একটি অন্য কোনো এপিসোডে পাঠাবো। আজ এই ঘটনাটাই থাক। এই কারণের জন্যই আমাদের দাদু ঠাকুমা বা বাবা মারা বারণ করে যেখানে সেখানে টয়লেট করতে। কি বলতো, অনেক সময় অনেক জায়গায় অনেক রকমের নেগেটিভ এনার্জি প্রেজেন্ট থাকে। আমরা অনেক সময় অজান্তেই থুতু ফেলে দিই বা টয়লেট করে দিই, সেখানে সেগুলো তাদের খারাপ লাগতে পারে। সেটার জন্যে আমাদের ভেতর সেই নেগেটিভিটিটা এসে যেতে পারে। এটার জন্য খারাপ হবে আমাদের এবং আমাদের আনুষঙ্গিক পরিবারের। তো যাই হোক, অনেক ভালো লাগলো তোমার এই ঘটনাটি পাঠ করে। ভবিষ্যতে আশা করব আরও এরকম অলৌকিক ঘটনা পাঠাবে। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক বড় সাহায্য হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।